আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ ও কাল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল। নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেড অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনে বাড়তি চাপ। দূরপাল্লার বাস লঞ্চ চললেও বন্ধ ট্রেন। কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি আইনজীবী নেতাদের। রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির। এবং সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে। সহিংসতার ২ শতাধিক মামলায় আটক প্রায় ২৫০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুক্র ও শনিবার রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতাকারীদের গ্রেফতারে ব্লক রেড অভিযান অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে রাজধানী সহ আশেপাশের কয়েকটি জেলায় শুক্র ও শনিবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা মনে করছি যে ধীরে ধীরে কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি। যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনা ঘটেনি, সেই জন্য আমরা এগুলি কারফিউ শিথিল করছি। বিগত কয়েকদিনে যারা নাশকতা করেছেন তাদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারি সম্পদ নষ্ট করেছেন এবং হত্যা করেছেন, আমার পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন, আমাদের এক মেয়র সাহেবের পিএসকে আপনারা সেই একই কায়দায় ঝুলিয়ে রেখেছেন। এটা তো মানুষের কাজ নয়। এইগুলিকে চিহ্নিত না করতে পারলে জনমানুষের যে ক্ষোভ, জনমানুষের ঘৃণা তাদের উপরে রয়েছে। সেই জন্যই আমরা এই রেইড বলুন কিংবা আমরা খুঁজে বের করার জন্যই আমরা এই যে ব্লক রেইডের কথা বলছেন, চিরুনি অভিযান কথা বলছেন, আমরা তাদের খুঁজে বের করার জন্য এগুলি করছি। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী, তাকেই বের করার জন্য। এই আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সকল নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে এবং রোববার মন্দির, গির্জা ও প্যাগোডায় সরকারিভাবে দোয়ার আয়োজন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। যারা দেশের উন্নয়ন ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে তিনি বলেন, দেশবাসীর কষ্ট লাঘবে যে উন্নয়ন করা হয়েছিল সেগুলো ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। কোটা আন্দোলনকারীরা আবারও নতুন করে দাবি পেশ করে নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। টিকিট ভেন্ডিং মেশিন, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা, যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেয় নাশকতাকারীরা। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন দেখতে মিরপুর ১০ নম্বরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় তলার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন তিনি। জনগণের কল্যাণে গড়ে তোলা মেট্রো রেল স্টেশনের এমন অবস্থা দেখে আবেগতাড়িত হয়ে যান প্রধানমন্ত্রী। নিজের ছোট সন্তানদেরকে
স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখে পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও নতুন করে আবারও কয়েক দফা দাবি পেশ করায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। ওই এক দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। হামলায় আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 8 সদস্যের তদন্ত কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে ডিএমটিসিএল। ঝকঝকে মেট্রো রেল স্টেশনটিতে এখন নাশকতাকারীদের ধ্বংসযজ্ঞের ছাপ। এই স্টেশনটি পুরোপুরি চালু হতে আরও প্রায় 1 বছর সময় লাগলেও এর ক্ষত মানুষের মনে রয়ে যাবে বছরের পর বছর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী ঢাকা। দিনে কারফিউ শিথিল থাকায় ব্যস্ত হয়ে ওঠে চিরচেনা নগরী। চলমান পরিস্থিতিতে মেট্রো রেল বন্ধ থাকায় সড়কেই ছিল যানবাহনের বাড়তি চাপ। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাইভারশন ও গণপরিবহন কম থাকায় যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জটের শহর ঢাকা আবারও চেনা রূপে। জীবন জীবিকার তাগিদে কর্মজীবীরা ঘর ছেড়ে বাইরে কাজে ছুটছেন অনেকটা নিশ্চিন্তে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় ব্যস্ততা বেড়েছে অফিস আদালতে। প্রধান সড়কগুলোতে তীব্র যানজট বেঁধেছে। অনেক রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে আপনার একদিকে আসতে হয়, অনেকে অনেক জানেও না কোন দিকে রাস্তা বন্ধ কোন দিকে খোলা। এতে করে জনজীবনে আর দুর্ভোগ নেমে এসছে। স্টুডেন্টের জয় হয়েছে, স্টুডেন্টের প্রাপ্য যেটা ছিল সেটা পূরণ করে দিয়েছে। আমি মনে করি এখন আসলে সবকিছু মিলিয়ে পরিবেশ শিথিল আছে। উড়াল ট্রেনের নিয়মিত যাত্রীদেরও এখন ঘাম ঝরছে বাসে। গরমে কাবু অনেকে, তবুও আপাতত স্বস্তি, স্বাভাবিক জীবনে ফিরতে পেরে। আমার একটা কাজ, আমি এখন আগারগাঁতে যাব। আমি কারণ বাজার থেকে আমার সেখানে তো 5 মিনিটের বেশি লাগতো না। আমি গতকালে ওখানে গেছি, বাসে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। মেট্রো রেলটা চললে একটু স্বস্তি পেতাম, যেটার কারণে আসলে আমাদের একটু ভোগান্তি বেশি হচ্ছে। অফিস খোলার দ্বিতীয় দিনেও বাসে ঠাসা যাত্রী। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি ছিল বেশি। এই সময় যে রাশ, রাস্তায় একবারে প্রচন্ড যানজট, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। কারফিউয়ে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সতর্ক সেনাবাহিনী। তবে দিনের বড় একটা অংশ শিথিল থাকায় গাড়ির জট সামলাতে ব্যস্ত ট্রাফিক পুলিশরা। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের চাপা ভয়টা এখনো কাটেনি পুরোপুরি। তাই সবার প্রত্যাশা, দেশ ও দশের কল্যাণে সবাই যদি কিছুটা ছাড় দেয় তাহলেই বদলে যাবে পরিস্থিতি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দিনে কারফিউ শিথিলে রাজধানী থেকে দূরপাল্লার বাস ও লঞ্চ ছাড়লেও এখনো চালু হয়নি ট্রেন। ফলে অনেকে কমলাপুর রেল স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ নির্দিষ্ট সময়ে বাস বা লঞ্চে উঠতে না পেরে পড়েন বিপাকে। তাই এমন পরিস্থিতি দ্রুত উন্নতি চান তারা। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। ষাটোর্ধ্ব নুরুল ইসলাম অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় এসে গত 1 সপ্তাহ ধরে আটকে আছেন এই দম্পতি। দীর্ঘ ভোগান্তি শেষে অসুস্থ স্বামীকে নিয়ে কিশোরগঞ্জ যেতে এসেছিলেন কমলাপুর রেল স্টেশনে, কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে চলছে না কোনো ট্রেন।
আজকে 8 দিন হয়েছে, ডায়ালিসিস দিতাম, রাত্রে শুনছি তিতাস ট্রেন চলবো, এই কারণে আসছে। একই অবস্থা কমলাপুর স্টেশনে আসা অন্য যাত্রীদের। আমরা 26 তারিখে টিকিট কেটেছিলাম, তখনও কোনো প্রবলেম হয়েছিল না, কিন্তু তারপরে এই প্রবলেমগুলো হওয়ার কারণে আমাদের যাওয়াটা আটকে যায়। Everything escalated so very fast and it was really panicking. কম দূরত্বের কিছু ট্রেনে ছাড়বো, তো সেই শুনেই আমরা আসলাম আর কি। তো এখন আসার পরে বলতেছে যে ওই যে সারা কথা ছিল ওইটা ক্যান্সেল করা হয়েছে। তবে কিছুটা স্বস্তি বাস ও লঞ্চ যাত্রীদের। কারফিউ শিথিল থাকায় যাত্রী নিয়ে ছুটে যায় বাস ও লঞ্চ। নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে অনেকেই আবার পড়েন বিপাকে। 5টার দিকে ওদের লাস্ট বাস, তো আল্লাহর রহমতে বাস ধরতে পারছি। আমরা চাই দেশের পরিস্থিতি শান্ত হোক। আগে যেমন মনে করেন লঞ্চ ছাড়তো 8টা বাজে, এখন লঞ্চ ছাড়া দিছে 5টার আগে। শতবার এসে লঞ্চ তোলা, আমরা লঞ্চ নেই। আমি ঠিক গেছি আয়া। বিশৃঙ্খলা এড়াতে গত শনিবার থেকে কারফিউ জারি করে সরকার। কারফিউ শিথিল সময়ে বাস ও লঞ্চ চললেও ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সপ্তাহের শেষ কর্মদিবসে চলমান কারফিউর শীতলতার মাঝে কর্মব্যস্ততা জনজীবনে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের চলাচলে সড়ক ও নৌপথে কিছুটা স্বস্তি থাকলেও ঘোরেনি রেলের চাকা। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সবারই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি, স্বস্তি ফিরবে জনমনে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি বলেন, বহিরাগত একটি চক্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে গেরিলা কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ আবারও কেউ যেন বিনষ্ট করতে না পারে, এই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। কোটা আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এদিকে চলমান এইচএসসির আগামী সপ্তাহের আরো 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। জঙ্গিবাদী কায়দায়, উগ্রবাদী কায়দায় কট্টরপন্থী ব্যক্তিরা ঢাকার বাইরে থেকে এসে এই তাণ্ডব কেন চালালো, কিভাবে চালালো, উদ্দেশ্য কি ছিল, আমি কেন সন্তান হারা হলাম, সেই প্রশ্ন আমাদের আছে। সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা আছি। শান্তি স্থিতিশীলতা সেটাকে পোক্ত না করে প্রতিষ্ঠান খুলে আবারও রক্তের রাজনীতির বলি আমাদের সন্তানরা হবে, সেটা আমাদের কোনো অভিভাবক আশা করেন। কোটা আন্দোলনের সময় মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। প্রতিটি মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। বলেন, এতে কারো দায় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারকে। মিরপুর মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মাহবুব কবির চপলের রিপোর্ট। কোটা আন্দোলনের সময় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় দেশ জুড়ে। এতে প্রাণ হারান শিক্ষার্থী, পথচারী, আন্দোলনকারী, পুলিশ সদস্য সহ সাধারণ মানুষ। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চরম অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। কেবল 2 বছর 7 মাস চাকরিতে গেছে, সে মারা যায়, তাহলে কিরকম একটা সংসার হতে পারে? একমাত্র আর্নিং সোর্স ছিল। যারা মেরেছে তাদের খুঁজে বার করার জন্য অনুরোধ করা হলো, সুষ্ঠু বিচার চাই। এমন মৃত্যু কোনোদিন আমি দেখি নাই। 71-এর যোদ্ধার দিনেও বড় যোদ্ধা। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের স্টেশন পরিদর্শনে যান। সেখানে তিনি দাবি করেন, প্রাণহানি এড়িয়ে আন্দোলন থামাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল মানবাধিকার কমিশন। তারপরও হতাহতের ঘটনা ঘটে, যা মানবাধিকারের লঙ্ঘন। জাতীয় মানবাধিকার কমিশন থেকে এটা অবশ্যই বলি যে এ ধরনের মৃত্যু কখনোই কাঙ্ক্ষিত নয় এবং এগুলো মানবাধিকারের লঙ্ঘন। সার্বিক প্রচেষ্টা এগুলোকে বন্ধ করা প্রয়োজন। যারা যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেক ব্যাপারেই যাতে তদন্ত করা হয়। কতজন মৃত্যুবরণ করেছে সেটা সঠিকভাবে নিরূপণ করতে হবে এবং সে ব্যাপারে তদন্ত করে বের করতে হবে যে তারা কারা এবং কি কারণে মৃত্যুবরণ করলো এবং সেটা খতিয়ে দেখতে হবে, সঠিকভাবে করতে হবে। অন্যায়ভাবে কাউকে যাতে কোনো রকম দোষারোপের মধ্যে ফেলানো হয় সেই ব্যবস্থাটির ব্যাপারে আমরা সবসময় সচেতন করেছি। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এর মাধ্যমে, সেটার জন্য আমরা খুবই চিন্তিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলন দমনের রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিরোধী মতকে দমনের অংশ হিসেবে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সারিয়াত ও বিজেপির চেয়ারম্যান আন্দালি পার্থকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের দোষারোপ করা হচ্ছে দাবি করে পুরো ঘটনা ও হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই অংশ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে সমিতির আওয়ামীপন্থী ও বিএনপি পন্থী নেতারা এই দাবি জানান। হুমায়ুন চিশতির রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও বিএনপি নেতা মাহবুবউদ্দিন খোকন বলেন, তদন্ত না করেই গণহারে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। সংঘর্ষে আহত নিহতের সংখ্যা জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি। তদন্ত করার আগেই কিন্তু গ্রেফতার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেফতার। বেসরকারি সম্পদ ধ্বংসকারীদের সত্যিকার পরিচয় উদ্ধার না করা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনজীবীদের গণহারে হয়রানি ও গ্রেফতার না করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা হতবাক হয়ে যাই, সরকার কেন এখন পর্যন্ত নিহতদের সংখ্যা গোপন করছে। এরপরেই সংবাদ সম্মেলন করেন আওয়ামীপন্থী অংশের আইনজীবীরা। স্বাধীনতা বিরোধী চক্র এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেন সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই পুলিশ নাশকতাকারীদের গ্রেফতার করছে বলেও দাবি করেন তিনি। একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রাকে ব্যাহত করার জন্যই এই স্বাধীনতা বিরোধী চক্র এই জঘন্য ঘটনাগুলি ঘটিয়েছে। আমরা বারের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। তবে দুই অংশের নেতারাই ধ্বংসযজ্ঞ ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সাজা নিশ্চিত করার দাবি জানান। যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। তদন্ত করে বলা উচিত, যারা অন্যায় করেছে অবশ্যই শাস্তি হওয়া উচিত আমি মনে করি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জনজীবন রক্ষায় আইনজীবীরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট বার সম্পাদক। বিএনপি কিন্তু সেই ভাসমান অবস্থায় বিভিন্ন আন্দোলনে হাত ধরতে চায়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালতে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে পার্থকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে সুষ্ঠু তদন্তের জন্য বুধবার রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে ব্যারিস্টার আন্দালিব পার্থকে আটক করে ডিবি। এদিকে রাজধানীতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা 2 শতাধিক মামলায় এ পর্যন্ত 2,500 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। এর মধ্যে সহিংসতার মদতদাতা জামায়াত শিবির ও বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল আজিজ ওরফে সুলতানকে রাজধানীর উত্তরখান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, সাম্প্রতিক সহিংসতায় দুষ্কৃতিকারীরা 5 থেকে 10,000 টাকার বিনিময়ে ছাত্রলীগ ও পুলিশ সদস্যদের হত্যার নীলনকশা করেছিল। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা, তার ধারাবাহিকতায় নূরে আলম সিদ্দিকী পিঠন তার দোলাভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মংলা বন্দর পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বন্দর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। জোরদার করা হয়েছে উপকূলীয় এলাকার নিরাপত্তা। নৌবাহিনী প্রধান বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করছেন তারা। সবার সহায়তা পেলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা তার। মংলা বন্দর এবং এই সংলগ্ন যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একই সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, দেশপ্রেমের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে। আমার বিশ্বাস সশস্ত্র বাহিনীর এই মোতায়েনের ফলে সার্বিকভাবে খুব শীঘ্রই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। নিজ দপ্তরে মালয়েশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট দেশেরা আইন মেনে চলার আহ্বান জানান তিনি। আগামী মাসে মালয়েশিয়ার সাথে যৌথ কমিটি বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার খুলে দিতে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। যে দেশে থাকো সেই দেশের আইন মেনে চলো, সেই দেশের আইনকে অমান্য করো না এবং দেশের ভাবমূর্তি কেউ বিনষ্ট করো না, দেশের ক্ষতি করো না, সেটাই আহ্বান জানাবো। আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম সহ লেবার পার্টির 7 এমপিকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্রিটেনের পার্লামেন্টে 2 সন্তানের সুবিধার সীমা তুলে নেয়ার পক্ষে ভোট দেয় তাদের বহিষ্কার করা হয়। ব্রিটিশ পার্লামেন্টে এই প্রস্তাবের পক্ষে 103 ভোটের বিপরীতে বিপক্ষে ভোট পড়ে 363টি। এতে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। প্রস্তাবটি পাশ হলে যুক্তরাজ্যে 2 সন্তানের বেশি হলেও তাদের জন্য সামাজিক সুবিধা দাবি করতে পারতেন অভিভাবকরা। পার্লামেন্টে প্রস্তাবটি বাতিল হওয়ার পর সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনাল্ড সহ রিচার্ড বার্গান, ইয়ান বার্নি, রেবেকা লং বেইলি, ইমরান হোসেন, আফসানা বেগম ও জারা সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকবে। পারটেক্স খেলার খবর। শিল্প সাহিত্যের তীর্থভূমি প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসে। প্যারিসের সেই নদীর তীরে 4 ঘন্টার এই অনুষ্ঠানকে 12টি ভাগে ভাগ করা হয়েছে। 206টি দেশে প্রায় 11,000 অ্যাথলেটের পাশাপাশি 3,000 বিনোদন কর্মী অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে। আর নিরাপত্তায় থাকবেন 45,000 পুলিশ। বাংলাদেশ সময় শুক্রবার রাত 11:30টায় শুরু হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। পরাগ আরমানের রিপোর্ট। আর্ট, কালচার আর শিল্প সাহিত্যের তীর্থনগরী স্বপ্নের প্যারিস শহরে এবার বসছে অলিম্পিক আসর। শুধুমাত্র আইফেল টাওয়ারের দিকে তাকালেই মনে হবে গত কয়েক দশক ধরে এটি বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামোর কৃতিত্ব নিয়ে জানান দিচ্ছে ফ্রান্সের শ্রেষ্ঠত্ব। অবশ্য অলিম্পিক মহাযজ্ঞ শুরুর আগেই প্যারিস অলিম্পিক স্থান করে নিয়েছে রেকর্ড বুকে। এবারের অলিম্পিকের মূল থিম গেমস ওয়াইড ওপেনকে কার্যকরী করতে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান হবে সেইন নদীতে। নদী তীরে অনুষ্ঠান আয়োজনের অভিনব ধারণাই প্যারিস অলিম্পিককে ঠাঁই দিয়েছে রেকর্ড বুকে। 16 দিনের জমকালো আয়োজনে এই প্রতিযোগিতার ব্যয় ধরা হয়েছে 9 বিলিয়ন ইউরো। টোকিও, রিও এবং লন্ডন অলিম্পিকের চেয়েও ব্যয় কম হবে প্যারিস মহাযজ্ঞের। তবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেইন নদী তীরে গেমসের উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে যেতে হবে। অনুষ্ঠানের 2/3 দিনের আলোয় হলেও বাকি অংশ হবে গোধূলি লালিমায়। উদ্বোধনীতে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধর্মীয় ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে চান আয়োজকরা। উদ্বোধন অনুষ্ঠানের আতশবাজির আলো নিভে যাওয়ার সাথে সাথে প্যারিস মেতে উঠবে অ্যাথলেটদের পদচারণায়, রেকর্ড ভাঙা আর গড়ার খেলায়। তার জন্য অপেক্ষা আরও কিছুটা সময়ের। পরাগ আরমান, এটিএন বাংলা।
নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপে এ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানো সহ সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অপরদিকে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারের টিকিট পায় বাংলাদেশ। টি-20তে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বেশ হতাশাজনক। এ পর্যন্ত মাত্র 3 জয়ের বিপরীতে 19টি ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তারপরও গত 2 বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কায় ডাম্বুলায় বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে খেলাটি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। আজ ও কাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল। নাশকতাকারীদের গ্রেফতারের ব্লক রেড অভিযান চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। মিরপুরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। ব্যস্ত জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। দিনে কারফিউ শিথিল থাকায় সড়কে যানবাহনে বাড়তি চাপ। দূরপাল্লার বাস লঞ্চ চললেও বন্ধ ট্রেন। কোটা আন্দোলন ঘিরে নাশকতা ও প্রাণহানির সুষ্ঠু তদন্ত দাবি আইনজীবী নেতাদের। রাষ্ট্রীয় অপরাধ ঢাকতে গণগ্রেফতারের অভিযোগ বিএনপির। এবং সেতু ভবনে অগ্নিসংযোগের মামলায় আন্দালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে। সহিংসতার 2 শতাধিক মামলায় আটক প্রায় 2500। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।